বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে অবশ্যই ফেভারিট বাংলাদেশই। কেননা অস্ট্রেলিয়া তাদের মাটিতে প্রথম টেস্টটা হেরে একটু ব্যাকফুটে আছে। অ্যান্ড তারা অবশ্যই জোরালোভাবেই কামব্যাক দেওয়ার চেষ্টা করবে এবং তারা পূর্ণ শক্তিটাই ইউজ করবে। ইভেন তারা তাদের মধ্যে একটা চেঞ্জও এনেছে। তারা অলরেডি তাদের ওপেনার রেনশোকে দলে নিয়েছে। কিন্তু ফ্যাক্ট ইজ বাংলাদেশ কিন্তু এই ম্যাচে প্রেশারে নাই। এখন দেখেন, বাংলাদেশ যে ধরনের ক্রিকেটটা খেলতেছে, অবভিয়াসলি পজিটিভ ক্রিকেটটা খেলতেছে। সেখান থেকে বাংলাদেশ প্রথম টেস্টটা যেভাবে জিতে নিয়েছে, তখন আলটিমেটলি প্রেশারটা কিন্তু পড়তেছে অস্ট্রেলিয়ার উপরেই। এখন অস্ট্রেলিয়া স্বাভাবিকভাবেই তাদের মাটিতে যখন বাংলাদেশ এভাবে একটা ম্যাচ জিতে নিছে, সেটা ভালোভাবে নেয়নি এবং তারা সেখান থেকে একটা কামব্যাক দিতে চাইবে এবং দিয়েও দিতে পারে। ইভেন অনেকেই হয়তো বা ভাবতেছেন যে এই ম্যাচটা বাংলাদেশ ইনিংস পরাজয় হবে, হয়তোবা ২ দিনে শেষ হয়ে যেতে পারে, হতে পারে। সেটাও অস্বাভাবিক বিষয় না। বাট দ্য থিং ইজ, বাংলাদেশ এই ম্যাচে যেভাবেই খেলুক না কেন, বাংলাদেশ কিন্তু অলরেডি ইতিহাস করে ফেলছে। সো এই দিক থেকে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশের আলটিমেটলি প্রেশার নেওয়ার তেমন কিছু নেই। বাট বাংলাদেশের যে ব্যাপারটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের আসলে প্রেশার না নিয়ে নিজেদের খেলাটা কন্টিনিউ করতে হবে। নিজেদের যেটা তারা গত কয়েকটা টেস্ট ধরে খেলতেছে সেটা খেলতে হবে। এখন দেখেন, পাকিস্তানের সাথেও যখন বাংলাদেশ প্রথম টেস্টটা জিতছে, সেকেন্ড টেস্টে বাংলাদেশের উপর একটা প্রেশার দেওয়ার চেষ্টা করতেছিল সবাই যে বাংলাদেশ সেকেন্ড টেস্টে পারবে না। কিন্তু পরপর কিন্তু দুটো সিরিজেই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করছে বাংলাদেশ। অ্যান্ড সেম কেস ফর অস্ট্রেলিয়াতেও দেখেন, যখন প্রথম টেস্টটা জিতলো, বাংলাদেশের উপর একটা প্রেশারাইজ করার চেষ্টা হচ্ছে, প্রেশার দিচ্ছে যে বাংলাদেশ হয়তো বা ইনিংস ব্যবধানে হারবে, খুব বাজেভাবে হারবে, অস্ট্রেলিয়া কামব্যাক দিবে, দিতেই পারে। বাট বাংলাদেশ যে কাজটা করতে পারে, তারা যদি প্রথম টেস্ট যেভাবে খেলছে সেভাবেই যদি তারা প্রপার ক্রিকেটটা খেলতে পারে, তাদের কাজে যদি তারা ফোকাস করে, কনসেন্ট্রেশনটা ঠিক রাখে, তাহলে বাংলাদেশের জন্য খুব একটা কঠিন হবে না এই ম্যাচটাও জেতাটা। দেখেন, অস্ট্রেলিয়ার বোলিং কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। অস্ট্রেলিয়া অলরেডি প্লেইং 11 দিয়ে দিছে। প্লেইং 11-এ সেখানে শুধুমাত্র রেনশো অ্যাড হয়েছে। এখন রেনশো স্পিন করতে পারে, দ্যাটস ফাইন। তার বোলিং ভালো, কিন্তু ওখানে আমার কাছে মনে হয় না যে অস্ট্রেলিয়ার বোলিংয়ে খুব একটা পরিবর্তন বাংলাদেশ পাবে। হ্যাঁ, অস্ট্রেলিয়ার আগের যে প্যাটার্ন, স্টার্ক, হ্যাজেলউড বা কামিন্স, তারা তাদের মতো বল করবে। এখন বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি সেগুলো নেগোশিয়েট করতে পারে, বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি একদম প্রত্যেক ঘন্টা ধরে খেলতে পারে, সেশন বাই সেশন খেলতে পারে, তখন তাদের জন্য কাজটা ইজি হয়ে যাবে। আমি যদি অস্ট্রেলিয়ার অ্যাগেনস্টে বাংলাদেশের স্ট্র্যাটেজি কী হবে সেটা নিয়ে কথা বলি, সেখানে আমার কাছে মনে হয় ব্যাটিংয়ের ক্ষেত্রে যেটা ফোকাস করতে হবে, প্রথমে সারভাইভ করতে হবে। প্রথম ১ ঘন্টা আপনি সারভাইভ করবেন। মাঠে যাওয়ার পরে, নতুন ব্যাটসম্যান যাওয়ার পরে তাদের কাজ হবে, ফার্স্ট স্টেজটা তাদের হচ্ছে সারভাইভ করতে হবে। সারভাইভ করার পরে তারপরে তাদেরকে স্যাটেল হতে হবে। দেন তারা অ্যাটাকে যাবে। এখন এই যে সারভাইভ আর স্যাটেল, এই ২ টা যদি হইতে পারে, তখন দেখা যাবে কি মোটামুটি এনভায়রনমেন্টটা বুঝে যায় ব্যাটসম্যানরা। তারা বলারের রিদমটা বুঝে যায়। বলার কোন অ্যাঙ্গেলে বল করতেছে, কোন লাইন লেন্থ মেনটেন করে বল করতেছে, বলারের উইক পয়েন্ট বা কন্ডিশন অনুযায়ী বলার কতটুকু ফেভার পাচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু ইজিলি বুঝে যায় তখন। তখন আল্টিমেটলি ব্যাটসম্যানদের জন্য সুযোগ ক্রিয়েট হয় যে তারা রান করার। তখনই কিন্তু তারা রান বের করতে পারবে। সো এই দিকটাতে আমার মনে হয় আল্টিমেটলি বাংলাদেশের ব্যাটসম্যানদের এটাই ফোকাস করা উচিত যে আমরা শুরুতে যে উইকেটটা বাঁচিয়ে রাখবো, সারভাইভ করব। দেন এখান থেকে দেখেন, সারভাইভ করার পরে স্যাটেল হওয়ার পরে অ্যাটাকে যেয়ে যদি একটা বড় পার্টনারশিপ ক্রিয়েট করতে পারে, তখন কিন্তু বাংলাদেশের কাজটা অনেক ইজি হয়ে যায়। আপনি ফার্স্ট টেস্টের বাংলাদেশের ব্যাটিং দেখেন, বাংলাদেশ কিন্তু এই কাজটাই করছে। তারা মোটামুটি শুরুতে সারভাইভ করছে, তারপরে আস্তে আস্তে স্যাটেল হলো, দেন তারা রান নেওয়া শুরু করলো এবং পার্টনারশিপটা বড় করলো। এইটা যদি যারা ফলো করতে পারবে, ফুললি মনোযোগটা দিতে পারবে, কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারবে, তাদের জন্য কাজটা অনেক ইজি হয়ে যাবে। তখন অস্ট্রেলিয়ার বলাররা আলটিমেটলি তাদের বারবার প্ল্যানটা চেঞ্জ করতে হবে। তাদের প্ল্যান যখন একটার পর একটা যখন ফেল করবে, কাজ করবে না, স্বাভাবিকভাবেই তারা নতুন বলার আনবে বা বিভিন্ন প্ল্যানে বল করতে চাইবে, বিভিন্ন স্ট্র্যাটেজি চেঞ্জ করবে। সেখানে তারা আলটিমেটলি প্যানিক করা শুরু করবে। সো ব্যাটসম্যানদের ওই জায়গাটাতে ফোকাস করা উচিত। অ্যান্ড আমি যদি এখন এখানে বাংলাদেশের স্ট্র্যাটেজির, ব্যাটসম্যানদের স্ট্র্যাটেজির আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ওপেনাররা আলটিমেটলি কিছুটা সময় মাঠে থাকতে হবে। তারা যদি শুরুতে উইকেট দিয়ে দেয়, সেটা বাংলাদেশের জন্য একটা প্রেশারাইজ ব্যাপার হয়ে যাবে, প্রেশারের সিচুয়েশন ক্রিয়েট করে ফেলবে। বিশেষ করে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের উপরে ভালো একটা ফোকাস থাকবে। আর তার পরবর্তীতে যেহেতু মমিনুল আছে, দেন হচ্ছে শান্ত আছে, সো
এই ৩ জনের থেকে কেউ একজন যদি একটা বড় ইনিংস করে দিতে পারে বা ৩ জনই যদি বড় ইনিংস করে ফেলতে পারে, সেখানে বাংলাদেশের জন্য কাজটা অনেক ইজি হয়ে যাবে। অ্যান্ড ওভারঅল বাংলাদেশের সকল ব্যাটসম্যানদের যে জায়গাটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে বলের মেরিট বুঝে খেলাটা। যারা বলের মেরিট বুঝে খেলতে পারবে, বলের লাইন লেন্থ মেনটেন করে খেলতে পারবে, বলটাকে ভালোভাবে নেগোশিয়েট করতে পারবে, বলারের মাইন্ডটা রিড করতে পারবে, তারাই আলটিমেটলি সাকসেসফুল হবে। অ্যান্ড সব থেকে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা ওভারঅল ব্যাটসম্যানদের, সেটা হচ্ছে উইকেট বিলিয়ে দিয়ে আসা যাবে না, কোনো তাড়াহুড়া করা যাবে না। আপনি 50 রান করছেন, আপনার চিন্তায় যখন এটা না আসে হ্যাঁ আমার রান হয়ে গেছে, লাইক ফার্স্ট টেস্টের মতো, কিন্তু ফার্স্ট টেস্টে দেখবেন তানজিদ হাসান তামিম যে আউটটা হয়েছে বাজে আউট, বা মুশফিকের আউট দেখেন, বা লিটন কুমার দাসের আউট দেখেন, সবারই কিন্তু আউটটা আলটিমেটলি ভালো আউট হয় নাই। সো সেই জায়গা থেকে আমার মনে হয় এই জায়গাগুলোতে একটু যদি ফোকাস করে যে আমার প্রত্যেক ঘন্টা ঘন্টা টার্গেট করতে হবে। লাইক ধরেন একটা ব্যাটসম্যান 2টা সেশন সে ব্যাট করলো, সে যখন তার মাইন্ডে থার্ড সেশনে ব্যাটিংয়ের সময় এটা না আসে যে আমি 2টা সেশন তো ব্যাট করে ফেলছি, তার ওই যে আবার প্রত্যেকটা সেশন শুরু করার সময় তার চিন্তা করতে হবে আমি আবার নতুনভাবে শুরু করতেছি। তখন দেখা যাবে আলটিমেটলি কি আমাদের ব্যাটসম্যানরা ভালো রান পাবে, ভালো ব্যাট করতে পারবে। যতক্ষণ বেশি তারা কনসেন্ট্রেশন ধরে রাখতে পারবে, ততই তাদের ভালো করার চান্সটা অনেক হাই। অন্যদিকে আপনি যদি বোলিংয়ে আসেন, বোলিংয়ে যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা বর্তমানে খুব নাজুক অবস্থায় আছে। অস্ট্রেলিয়া ফার্স্ট টেস্টটাও হেরেছে মূলত ব্যাটসম্যানদের কারণে। সো এখানে যদি বলাররা বিশেষ করে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের অ্যাগেনস্টে তারা যদি তাদের লাইন লেন্থ মেনটেন করে, তাদের স্ট্র্যাটেজিটা ঠিক করে, তাদের ফোকাস পয়েন্টটা ঠিক রাখতে পারে, তারা ব্যাটসম্যানের দুর্বলতা বুঝে বল করতে পারে, তাদের জন্য কাজটা অনেক ইজি হয়ে যাবে। এখন বাংলাদেশের যে বলার যারা আছে, আপনি কিন্তু কোনো বলারকে আপনি ছোট করে দেখতে পারবেন না, বা আপনি স্কিলের অভাব বলতে পারবেন না। মোটামুটি বাংলাদেশের সব টাইপের বলারই আছে বর্তমানে। অ্যান্ড আপনার কাছে যখন এতগুলো ভালো ভালো বলার থাকবে, তখন আপনার আসলে রেজাল্ট বের করার জন্য শুধু একটা জিনিসই দরকার, মাঠে এক্সিকিউশনটা ঠিকঠাক করা দরকার। স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা এই ম্যাচে আরও বেশি ভালো করতে চাইবে, তারা একটু বেশি ফোকাস করে খেলতে চাইবে, কিন্তু সমস্যাটা হচ্ছে অস্ট্রেলিয়ার এই ব্যাটিং লাইন আপ অনেক দিন ধরে পারফর্ম করতে পারতেছে না। অ্যান্ড তাদের ব্যাটসম্যানদের উপর অনেক বেশি প্রেশার। লাবুশেনের কথা যদি বলি, তার উপরও প্রেশার, স্মিথের উপরও প্রেশার আছে, মোটামুটি সব ব্যাটসম্যানদের উপরে প্রেশার আছে। এখন আপনার গ্রিন লাস্ট ম্যাচে সেঞ্চুরি পাইছে, সেটা তার জন্য একটা ভালো দিক। রেনশো যেহেতু চলে আসছে, সেখানেও আলটিমেটলি অস্ট্রেলিয়ার জন্য একটা প্লাস পয়েন্ট। বাট দিন শেষে যদি বলাররা তাদের যেটা মেন পয়েন্ট বা মেন শক্তিশালী জায়গা, স্ট্রং সাইড যেটা, সেটাতে বল করতে পারে, সেটা মেনে বল করতে পারে, তাহলে অস্ট্রেলিয়ার জন্য আপনার খুব একটা ইজি হবে না। অ্যান্ড যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্টনারশিপ বিল্ড করা যাবে না। পার্টনারশিপ বিল্ড করতে দিলে যেটা সমস্যা হবে, তখন আলটিমেটলি অস্ট্রেলিয়ার একটা ভালো পার্টনারশিপই কিন্তু ম্যাচটা বাংলাদেশ থেকে দূরে নিয়ে যাবে। সো বাংলাদেশের যেটা ফার্স্ট টার্গেট করতে হবে, যদি আগে বোলিং পায় তাহলে আগের ম্যাচের মতো ফার্স্ট সেশনটাতে মোটামুটি 3 থেকে 4 উইকেট নিয়ে ফেলতে হবে। যদি সেটা করতে পারে তখন অস্ট্রেলিয়া আলটিমেটলি প্রেশারে পড়বেই। অন্যদিকে বাংলাদেশ যদি শুরুতে আগে ব্যাটিং পায়, তাহলে বাংলাদেশের যে কাজটা করতে হবে, ফার্স্ট সেশনে যত কম উইকেট লেস থাকা যায়, লাইক ধরেন 1 উইকেট গেল, দ্যাটস ফাইন, কিন্তু সেটা কোনোভাবে 2-3 উইকেটে নেওয়া যাবে না। ইভেন হচ্ছে যদি 0 উইকেটে আপনার 60-70 রান আসে, তাতেও খারাপ না। কারণ হচ্ছে আপনার শুরুতে যখন আপনি টাইমটা পাস করবেন, শুরুর একটা সেশন 1 ঘন্টা এভাবে যখন টাইম পাস করবেন, তখন যে জিনিসটা হবে কি, বলারের যে কনফিডেন্সটা সেটা ডাউন হয়ে যাবে। আর শুরুর যে কন্ডিশনটা থাকে, বাতাসের যে সুবিধাটা নেয় বলাররা, বা হচ্ছে আপনার সুইং যে ব্যাপারটা, ওইগুলো যদি নেগোশিয়েট করতে পারে, তখন আলটিমেটলি বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য পরবর্তীতে ব্যাটিং করাটা অনেক ইজি হয়ে যাবে। সো ফোকাস আলটিমেটলি থাকবে এই জায়গাটায়। তবে আরেকটা ব্যাপার যেটা নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে ফিল্ডিং। ফিল্ডিংয়ে বাংলাদেশের কোনো ধরনের চান্স মিস করা যাবে না, হাফ চান্সগুলো ক্যারি করতে হবে। হাফ চান্সগুলো যদি কাজে লাগাইতে পারে, তখন আলটিমেটলি যেটা হবে যে বাংলাদেশের উইকেট নেওয়াটা অনেক ইজি হয়ে যাবে। আদারওয়াইজ দেখা যাবে কি, যে আপনি দেখা গেল একটা মেন মুহূর্তে আপনি একটা ক্যাচ মিস করে ফেললেন, যে ব্যাটসম্যানে মিস করলেন সেই 100 করে ফেললো, তখন কিন্তু দল বিপদে পড়ে যাবে। অ্যান্ড এটা অ্যাগেন অস্ট্রেলিয়ার জন্য সেম। অস্ট্রেলিয়া যদি ফিল্ডিং মিস করে, অস্ট্রেলিয়া গত ম্যাচে অনেকগুলো ফিল্ডিং মিস করছে, অনেকগুলো ক্যাচ মিস করছে, যেটার কারণে তারা আলটিমেটলি লাস্ট পর্যন্ত খেসারত দিচ্ছে। সো সেই জায়গা থেকে আলটিমেটলি এই ম্যাচে যারা ফিল্ডিং ভালো করবে,
তাদের চান্সটা অনেক হাই থাকবে। সো আমার মনে হয় বাংলাদেশের যদি ম্যাচটা জিততে চায় তারা যদি নিজেদের কন্ট্রোলে রাখতে চায়, আগের ম্যাচের মতো পুরো 11টা সেশন নিজেদের কন্ট্রোলে রাখা সেটা যদি করতে চায়, তাহলে বাংলাদেশকে ফোকাস করে খেলতে হবে, কনসেন্ট্রেশনটা ঠিক রাখতে হবে, বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং কোনোটাতেই ছাড় দেওয়া যাবে না। আমি যদি এখন প্রেডিকশানে আসি, আমার কাছে মনে হয় এই ম্যাচে বাংলাদেশ আগের ম্যাচের মতোই ভালো খেলবে। বাংলাদেশ ভালো একটা ফাইট দিবে। যদি বাংলাদেশের সব কিছু কাগজে কলমে থেকে শুরু করে এক্সিকিউশন, মাঠে এক্সিকিউশন সব কিছু মিলে যায়, তাহলে বাংলাদেশ জিতে যেতেও পারে। আমি খুব একটা হতাশ হব না বা নিরাশ হব না, বিকজ অফ হচ্ছে বাংলাদেশ যেভাবে খেলতেছে, যে প্যাটার্নে খেলতেছে, বাংলাদেশের ব্যাটিংটা যদি কলাপস না করে, বাংলাদেশের জন্য একটা ভালো সুযোগ আছে, ভালো একটা চান্স আছে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।